এশিয়ার একটি ক্ষুদ্র দেশ বাংলাদেশ, তবে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব আরও কয়েকটি ক্ষেত্রে বারে বারে আলোচনায় চলে আসে এই দেশটি। যদিও সাম্প্রতিক সময় আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ যে উদ্বেগজনক চিত্র তুলে ধরছেন, তা হলে বাংলাদেশকেই ধীরে ধীরে একটি নতুন আন্তর্জাতিক জিহাদি কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এই প্রশ্নটি বর্তমানে আর কেবল কূটনৈতিক মহলের ফিসফাসে সীমাবদ্ধ নেই, বরং আঞ্চলিক গোয়েন্দা বিশ্লেষণ, কিছু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের বক্তব্যে বিষয়টি ক্রমেই জোরালোভাবে উঠে আসছে। অভিযোগ করা হচ্ছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রীয় শিথিলতা, প্রশাসনিক দুর্বলতা এবং সামরিক কাঠামোর ভেতরের বিভাজনকে কাজে লাগিয়ে বিভিন্ন জিহাদি এবং সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশকে তাদের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে। সমালোচকদের দাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের প্রশাসনিক নীতির দুর্বলতা এবং সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের একাংশের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার নামে কিছু ক্ষেত্রে উগ্র ধর্মীয় শক্তি ও প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে আপোষ করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। একই সঙ্গে অভিযোগ উঠছে সামরিক বাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে, যারা নাকি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন জিহাদি নেটওয়ার্কের কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ বা প্রভাব বজায় রাখছে। আন্তর্জাতিক পর্যায়ে এগুলো আলোচনায় আসার কারণে বাংলাদেশের ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা লেগেছে। রিপোর্টগুলিতে বলা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে এমন কিছু নেটওয়ার্ক সক্রিয় রয়েছে যাদের সঙ্গে পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলির আদর্শিক বা কৌশলগত যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সীমান্তবর্তী অঞ্চল, উপকূলীয় এলাকা এবং দুর্গম পার্বত্য অঞ্চলে এই ধরনের তৎপরতার আশঙ্কা বিশেষভাবে প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এইসব নেটওয়ার্ক বাংলাদেশকে শুধু আশ্রয়স্থল হিসেবে নয়, বরং একটি লজিস্টিক এবং ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। অর্থাৎ এখান থেকে সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ এবং পরবর্তীতে অন্য দেশে পাঠানোর একটি কাঠামো গড়ে তোলার পরিকল্পনা থাকতে পারে। বাংলাদেশের একটি বড় সামাজিক সমস্যা হলো তরুণদের বেকারত্ব এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই বাস্তবতায় জিহাদি গোষ্ঠীগুলির জন্য সবথেকে বড় সুযোগ তৈরি করে দিচ্ছে। ধর্মীয় আবেগ অর্থাৎ অর্থনৈতিক প্রলোভনের মাধ্যমে তরুণদের একটি অংশকে ধীরে ধীরে হিংসাত্মক মতাদর্শের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কিছু বিশ্লেষণে বলা হয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত এই তরুণদের ভবিষ্যতে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য বা অন্য অঞ্চলে সহিংস কার্যক্রমের ব্যবহার করা হতে পারে, আর তাই বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা বিশ্লেষণে ভারত একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনেক বিশেষজ্ঞ মনে করেন, বাংলাদেশে যদি জিহাদি নেটওয়ার্ক শক্তিশালী হয়, তবে তার প্রভাব সরাসরি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পড়তে পারে। যদিও এই ধরনের যে কোনো পরিস্থিতি তৈরির চেষ্টা হলে তা তৎপরতার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা ভারতের আছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন যে এই পরিস্থিতিতে প্রথম এবং সবথেকে জরুরি কাজ হলো স্বচ্ছ এবং স্বাধীন তদন্ত। রাজনৈতিক নেতৃত্ব, সামরিক বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ভেতরে জবাবদিহিতা নিশ্চিত না করলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। একই সঙ্গে প্রয়োজন তরুণদের জন্য কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তির বাস্তব উদ্যোগ। জিহাদ কেবল অস্ত্র দিয়ে দমন করা যায় না, বরং এর মূল সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলির সমাধান করাই সবচেয়ে কার্যকর পথ। উল্লেখ্য, বাংলাদেশের কি অবস্থা তা সকলেই জানেন। ক্রমশ রসাতলে যাচ্ছে গোটা দেশটা। আর কয়েকদিন পরে বাংলাদেশের নির্বাচন, যদিও তার আগে পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। এই অবস্থায় অডিও বার্তা শেখ হাসিনার। শুক্রবার দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক একটি আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে বিতাড়িত প্রাক্তন মন্ত্রী এবং শিল্পীরা। সেখানে অডিও বার্তায় হাসিনা বলেন, একটা সময় স্বাধীনতার যে মঞ্চে অনুপ্রাণিত হয়েছিলাম, সেই একই মঞ্চে আবারও গোটা দেশকে উঠে দাঁড়ানোর আহ্বান করছি আমি। একই সঙ্গে বর্তমান সরকারকে ফ্যাসিবাদী, দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগেন হাসিনা। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন নির্বাসনে, সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে গলা টিপে জানে শেষ করা হচ্ছে। মানবাধিকার পদদলিত, সর্বত্র হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং তোলাবাজি চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। শুনুন কি বলেছেন হাসিনা।
The murderous fascist Inus, a usurer, a money launderer, a plunderer, a corrupt, power-hungry traitor, has bled our nation dry with his all-consuming perditions, staining the soul of our motherland. On August 5th, 2024, in a meticulously engineered conspiracy, the national enemy, the murderous fascist Inus, and his entrusted militant accomplices forcibly ousted me, though I am the people's representative, directly elected. From that day forward, the nation has been plunged into an age of terror, merciless, relentless, and suffocating. Democracy is now in exile. Human rights have been trampled into the dust. Freedom of the press has been extinguished. Violence, torture, and assault against women and girls raised unchecked. Life and property have no security. Religious minorities face continuous persecution. Law and order have collapsed. From the capital to the remotest villages, mob terror, mass looting, armed robbery, and extortion reign supreme. Our institutions of learning are plagued by chaos, and justice has become a nightmare. The frenzy of militant extremism has cast a pall of fear across the nation. Even more dangerously, there is a treacherous plot to barter away the territory and resources of Bangladesh to foreign interests. By betraying the nation, the murderous fascist Inus is pushing our beloved motherland toward the furnace of a multinational conflict. In this grave hour, the entire nation must rise, united and galvanized by the spirit of our great liberation war. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।